আজ বানানো হচ্ছে তিলের ভাপা পুলি। হ্যাঁ, ঠিকই শুনেছ। প্রথম দিন দেখিয়েছিলাম তোমাদেরকে নারকেলের ভাপা পুলি, আজ দেখাচ্ছি তিলের ভাপা পুলি। খেতে কিন্তু আমার এটা খুব ভালো লাগে, নারকেলের পুলি পিঠের থেকেও তিলের পুলি পিঠে খেতে খুবই খুবই স্বাদ লাগে আমার। আর এটা এই পৌষ পার্বণের দিন সকালবেলা বানানো হয়। প্রথমে তিলগুলোকে একটু শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে, মানে একটু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তিলগুলো হালকা লাল লাল হয়ে আসবে, দেখো এরকম লাল হয়েছে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই চুলোর ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অফ করে এটাকে অন্য বাসনে রেখে দিতে হবে। এই বাসনে রাখলে কিন্তু তিলগুলো কড়াইয়ের গরম থেকে আরও গরম হয়ে আরও মানে বেশিরভাগ ভাজা হয়ে যাবে। আর বেশি ভাজা হলে তিতো তিতো মজা লাগে, আর তেল থেকে তেলও বেরোয়। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জল। জল দিয়ে ওর মধ্যে গুড় দেবো, মানে তিলটাকে তো মিষ্টি করতে হবে, শুধু তিল তো আর দেয় না। দু মুঠি ভোর মতন গুড় দিয়ে দিয়েছে। গুড় দিয়ে গুড়গুলোকে পাকানো হবে ভালো করে। একটু গুড়গুলো যেভাবে গলা শুরু হবে, এর থেকে ফেনা ফেনা মতো হয়ে শুরু হবে বের হতে, গুড়গুলোকে ভালো করে পাক করে নিতে হবে। কিছু সময় জুড়ে অনবরত নাড়াচাড়া করতে করতে গুড়গুলো ঘন হয়ে আসবে। এরকমভাবে উঠিয়ে দেখলেই দেখা যাবে যে গুড়টা ঘন হয়ে আসছে। তারপর এরকমভাবে হাতে টাচ করে দেখলেই দেখা যাবে যে একটা তারের মতন শিরার মতন হচ্ছে। তারাও তোমাদেরকে দেখাই, এই দেখো মার হাতে দেখা যাচ্ছে যে এই দেখো এরকম তারের মতন হয়ে আসছে। তার মানে যে গুড়টা হয়ে গেছে, বা এমনি যখন খুন্তি দিয়ে ফালাবে তখন বুঝে যাবে যে এটা গাঢ় হয়ে আছে। তারপর চুলোর ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, এটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর সাথে সাথে তিলগুলো দিয়ে দেবে। মানে এতে কি হবে, তিলের পরিমাণটা বেশি চাই আর গুড়ের পরিমাণটা কম চাই, এতে করে তিলটা জমাট বাঁধবে কম। আর যদি গুড় বেশি হয়ে যায় তাহলে তিলগুলো জটা পেকে যাবে, তখন পিঠে করতে একটু অসুবিধা হবে। তিলগুলোকে এবার ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হতে দেওয়ার পর তখন তিলগুলো ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে। আর আমরা কিছুটা হাত দিয়ে মানে বা মানে শিলপাটা দিয়ে একটুখানি ভেঙে নেব, গুঁড়ো গুঁড়ো করে নেবো, যাতে কি আমাদের পিঠে পুলির মধ্যে ভরতে সুবিধা হয়। দেখো গুড়টা মা একটু বেশি দিয়ে দিয়েছে, তো এগুলো ভেজা ভেজাচ্ছে। তো মা বলছে যে তিলগুলো তো অনেকও হয়ে গেছে, দেখি কয়েকটা যদি নাড়ু হয় করে নিই। তারপর মা দেখলাম এখানে 4-5টার মতো নাড়ু করেছে, 4-5টা না বেশিই করেছিল, আমি খেয়ে ফেলেছি। তারপর নাড়ু করে তারপর বাকি তিলগুলোকে আমি নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করতে করতে মানে একটা চামিচি দিয়ে চামিচের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম বা সাদা তেল লাগিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে তিলগুলো ঠান্ডা হয়ে গেছে আর এগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, এরকম জমাট পেকে থাকবে না তখন আর। এতে গুড়টা কম দেওয়া উচিত ছিল, আরও কম গুড় দিলে এরকমভাবে জমাট হতো না। একটু গরমে গরমে নাড়ুগুলো করতে হয়, তাই মা এত কষ্ট করে নাড়ুগুলো করছে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে করা হবে, প্রথমে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। গরম জলের মধ্যে একটুখানি সামান্য পরিমাণ নুন দিলে দিতে পারো। আর সাথে চালের গুঁড়োগুলোকে শুকনো কড়াইয়ে গরম করে ভাজা ছিল, আগের থেকে একবারে ভেজে রেখে দেওয়া হয়েছিল। আগের পিঠের ভিডিওতে তোমরা দেখে নেবে যে অনেকগুলো একসাথে ভাজা হয়েছিল, মানে একটু শুকনো কড়াইতে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে চালের গুঁড়ো ভাজা গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে জলের পরিমাণ বুঝে। যদি দেখো জলটা বেশি হয়ে গেছে তাহলে চালের গুঁড়োগুলো একটু একটু আস্তে আস্তে করে দিয়ে দেবে। আর যদি দেখো চালের গুঁড়ো বেশি দেওয়া হয়ে গেছে তাহলে একটুখানি জল ছিটিয়ে দিয়ে দেবে। দিয়ে একে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেওয়া হবে, তাহলে পুরোটা ভিতরটা পেকে যাবে। তারপর ঢাকনা খুলে একটু একটু করে চালের মানে এই ডোটা নিবে আর বাকি ডোটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবে যাতে হাওয়া না ঢুকতে পারে। আর হাতে একটুখানি পারলে সাদা তেল মানে রিফাইন তেলটা লাগিয়ে নেবে, তাহলে আটাগুলো হাতের মধ্যে কম আঠা লাগবে, নয়তো কিন্তু এই আটাকে ছুতেই পারবে না, হাতের মধ্যে একদম মানে আঠা আঠা হয়ে লেগে থাকবে, অনেক স্টিকি হয়। তারপর এরকমভাবে ভালো করে ডোটাকে মুছে নিতে হবে, মুছে নিয়ে এর লেচি কাটতে হবে। এরকম ছোটো ছোটো করে লেচি করে নিতে হবে কিছুটা। দেখো মার হাতে তেল লাগিয়ে তারপরেও কতটা লেগেছে। যদি তেল না লাগাতো, আগে যখন তেল না লাগিয়ে করতো তখন আরও অনেক হাতের মধ্যে লেগে থাকতো, এতে করে পিঠা করাটা কিছুটা অসম্ভব হলে। তারপর এই লেচি করে লেচিগুলোকে ভালো করে মুছে নিতে হবে, আবার গোল গোল লম্বা লম্বা করে করে। তারপর এরকম গোল করে একে হাতে চেপে নিতে হবে। আমি তোমাদেরকে পুরো প্রসেসটা ভালো করে বুঝিয়ে বলবো। আর যে তিলগুলোকে এরকমভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, আস্তে আস্তে ঠান্ডা হলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর এদিকে বাবাকে বসিয়ে দিয়েছি আজকে কাজে। বাবা ওই দেখো তিলগুলোকে ভরে দিচ্ছে, ভরে দিয়ে মুখটাকে জয়েন করে নিয়েছে। মুখটাকে ভালো করে জয়েন করতে হবে, নয় কিন্তু ভাপে দিলে ওগুলো খুলে এসে যাবে, মানে ফেটে যাবে, ফেটে গিয়ে তিলগুলো বেরিয়ে যাবে। কিভাবে করতে হবে দাঁড়াও, পুরো প্রসেসটা তোমাদেরকে সুন্দর করে বুঝাচ্ছি যে কীভাবে মুখটাকে জয়েন করবে। মুখটাকে ভালো করে জয়েন না করলে ভাপে দিলে কিন্তু তিলগুলো বেরিয়ে যাবে।
দুপাশ থেকে মুখটা এই যেরকম পাতলা ভালো করে লক করে দেবো, কারণ স্টিম হবে, স্টিম হতে গিয়ে অনেক সময় ফেটে যায় ভালো করে যদি লক না করা হয়। এই যে লক করে দিচ্ছি সুন্দর করে। এবার এতে ডিজাইন দেওয়ার পালা, এবার এতে ডিজাইন দেবো। তার ডিজাইন দেওয়াটা ভালো করে দেখে নাও তোমরা, যে এই প্রথমে কি করব, এই জায়গাটা যে আছে এই জায়গাটাকে এরকম হালকা করে এমন ভাঁজ করে দেবো। ভাঁজ করে যে জায়গাটা ভাঁজ করেছি আমি এই আঙ্গুলটা, এটাকে আমি একটু জোরে প্রেস করব, তাহলে যে এরকম কোনা বেরিয়ে আসবে। এবার এই কোনাটাকে নিয়ে ওখানে আবার এমন যাব, এমনি তো আঠা লাগবে না, এই দেখো আঠা লাগেনি, এমন করে যখন চাপা দেবো, চাপা দিলে এই জায়গাটা বেরিয়ে আসবে এই কোনাটা। এবার আবার এই কোনাটাকে আবার এরকম করে করে কোনা জায়গাগুলিকে আবার ঢুকিয়ে দেবো, মানে চাপা দিতে যে অংশটা বেরিয়ে আসবে সেই অংশটাকে আবার ঢুকিয়ে চাপা দেবো। এই যেমন বেরোলো, আবার একেই আবার চাপা দেবো, আবার এই অংশকে আবার চাপা দেবো। এই যে চাপিয়ে জায়গাটা ছোটো ছিল, চাপিয়ে আমি ভিতর থেকে নিয়ে এসেছি। এতে করে ভালো করে মানে পিঠাটা লক হয়ে যায় আর কোনো রকমের ফাটবে না। এই দেখো এখানে খোলা আছে, এই জায়গাটাকে ভালো করে লক করে দেবো। যে একইভাবে বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে এই যে এখানে বানিয়ে রেখেছি। ফার্স্টে এরকম একটা কোণা দিকে চাপা দেবে, চাপা দিয়ে যে অংশটা বেরোবে সেই অংশটাকে আবার ভেতরে ঢুকাবে, চাপা দেবে, চাপা দিয়ে যে অংশটা বেরোবে সেটাকে আবার ভেতরে ঢুকাবে। ওই একই প্রসেসে বারবার করে করে যাবে। আর যত ঘন ঘন কাছাকাছি করবে তত ডিজাইনটা সুন্দর লাগবে, একটা সিকলের মতন দেখাবে। আর একটু যদি ফাঁকা ফাঁকা করে করো তাহলে একটু আলাদা রকমের দেখাতে হবে, কিন্তু লকটা হবে ঠিকই। এরকম করে আমরা সবগুলো বানিয়ে নেব। যেখানে এই কটা পুলি পিঠে হয়েছে এগুলোকে এবার ভাপে দেওয়া হবে। আর যাটুকু তিল বেঁচেছে সেগুলো সব আমার। তার এই যে ভাপ করে মা নিয়ে এসে আমাকে দিল। এই দেখো ভিতরটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কত সফট স্মুথ হয়েছে তিলগুলো। আর ভাপেতে তিল আর গুড়গুলো গলে গেছে, নরম নরম হয়ে গেছে, একদম পুরো পিঠাটা মিষ্টি হয়ে যায়। খেতে খুব কি যে স্বাদ লাগে কি বলবো, ঠান্ডা হওয়ার পরও খেতে পারবে। ঠান্ডা হলে একটুখানি শক্ত হয়ে যায়, যেরকম ধরো বিকালের দিকে একটু শক্ত হয়ে যায়, তখন একটুখানি আবার একটু ভাপিয়ে নিলে তাহলে খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এভাবে নতুন নতুন রান্নাবান্না দেখার জন্য।